FM 90.4. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দিনের বিশেষ আয়োজনে। আসলে মানসিক স্বাস্থ্য সচেতনতার মাসে আমরা একটি বিশেষ আয়োজন নিয়ে এসেছি এবং বিশেষ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিষয়টি হচ্ছে মানসিক সংকট ও জরুরি পরিস্থিতিতে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা PFA এর ভূমিকা নিয়ে। এবারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2025-এর প্রতিপাদ্য হচ্ছে সেবায় প্রবেশাধিকার, বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য। আসলে বাংলাদেশে দুর্যোগ, ঘূর্ণিঝড় বা অন্যান্য যেকোনো সংকটে মানসিক স্বাস্থ্যটা আসলে কতটুকু জরুরি সেই বিষয় নিয়ে আসলে আমরা কথা বলবো এবং কিভাবে PFA ও ডিজিটাল সাপোর্ট টুলস যেমন মোবাইল অ্যাপ, তারপর হচ্ছে হেল্পলাইন বা অনলাইন কাউন্সেলিং কাজ করে কিভাবে সেটা আমরা আজকের জানবো। আজকে আমাদের সাথে দুজন গেস্ট আছেন, বিশেষ গেস্ট। তিনি হচ্ছেন লিসানুল ভাই, যিনি হচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছেন, এবং আমাদের তার পাশে আছেন আমাদের তাসমিয়া হক মৌসুমী আপু, যিনি হচ্ছেন যুব অ্যাম্বাসিডর। তারা আজকে কথা বলবে বাংলাদেশ বাস্তব প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সেবার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যতে কি কি করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আপু আর ভাইয়া কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে ঢাকা এফএম এসে? খুবই ভালো। ভাইয়া? হ্যাঁ, আমারও আসলে খুবই ভালোই লাগছে এবং ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঢাকা এফএমকে ধন্যবাদ। আচ্ছা, আমরা সরাসরি যদি আমাদের যে বিষয়টা আছে সেটাতে চলে যাই। আসলে আমরা অনেকেই কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যাপারটা নিয়ে একটু কম জানি, বা এটাতে যে একটু ফোকাস করতে হবে বা এটাতে যে একটু সচেতন হতে হবে সে ব্যাপারটা আমরা অনেকেই কিন্তু জানি না। তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে মানসিক স্বাস্থ্য জিনিসটা কি এবং এটা বলতে আমরা কি বুঝি? সো মানসিক স্বাস্থ্য শব্দটা বা এটার সংজ্ঞা নিয়ে বা এটা বলতে কি বুঝি সে নিয়ে যদি আমরা বলতে চাই, এটারই বেশ বড় একটা কেতাবি ডেফিনেশন আছে। বাট আমার মনে হয় যে সবার বোঝার সুবিধার জন্য আমরা যদি একটু সহজ করে বলি, তাহলে মানসিক স্বাস্থ্য হচ্ছে কারো মনের এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ আসলে তার জীবনের যে চাপগুলো, সেই চাপগুলোর সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। সে হচ্ছে তার যে প্রোডাক্টিভ ওয়েতে কাজকর্ম করা, সেই কাজকর্মগুলোকে করতে পারে, সে শিখতে পারে, সে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারে। এই জায়গাগুলো যখন কারোর মধ্যে ঠিকঠাক বিদ্যমান থাকে, তখন আমরা বলতে পারি যে তার মধ্যে তার মানসিক স্বাস্থ্যটা ঠিকঠাক আছে, বা এটাকে আমরা মানসিক স্বাস্থ্য বলে বিবেচনা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বুঝবো, যদি আমি আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি যে আমরা কিভাবে বুঝবো যে একজন মানুষ মানসিক স্বাস্থ্যে বা মানসিক ভালো বা খারাপ আছে বা ভালো নেই, যে উনি মানসিক ভাবে, সেই জিনিসটা আমরা যদি জানি একটু করে। ওই স্বাস্থ্যের যে সংজ্ঞার কথাটা বলার চেষ্টা করলাম, ওখানেই পয়েন্টগুলো আসলে আছে। যেমন একটা হচ্ছে যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চাপ থাকবে, বিভিন্ন ধরনের স্ট্রেস কিন্তু আছে। আমরাও প্রবাবলি আজকের এই প্রোগ্রামটা নিয়ে শুরুতে একটু স্ট্রেস ছিলাম, বাট আমরা সামহাও এটাকে ম্যানেজ করে এসেছি। সো ডে টু ডে লাইফের যে স্ট্রেসেসগুলো বা আমাদের জীবনের যে স্ট্রেসগুলো, সেই স্ট্রেসগুলো বা সেই চাপগুলোকে যদি আমরা মানিয়ে নিতে পারি, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে অ্যাবিলিটি বা যোগ্যতা বা ক্ষমতা, সেটা সম্পর্কে আমি বুঝতে পারছি কিনা, সেটা যদি আমার মধ্যে থাকে, এবং আমি হচ্ছে হয়তোবা দৈনন্দিন জীবনে আমরা তো যখনই অনেক কিছু শিখি, ঠিকঠাক মতো কাজ করি, সেই জায়গাগুলোতে যদি আমি ঠিক করতে পারি এবং সোসাইটিতেও যদি পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারি, সেটা। আর কারো যদি এই ডোমেনগুলোতে সমস্যা হয়, তখন তার মধ্যে কোনো মানসিক অসুস্থতা আছে কিনা, তার মানসিক স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা বিবেচনা করার একটা সুযোগ থাকতে পারে। তার মানে হচ্ছে কারো যদি কোনো মানসিক সমস্যা থাকে, সে যদি কোনো মেন্টাল হেলথ ইস্যু ফেস করে, তখন দেখা যাবে যে সে জীবনের যেই নর্মাল যে চাপগুলো, সেই চাপগুলোতে সে ঠিকঠাক মতো কোপ করতে পারছে না। সে হয়তো বা তার যে কাজকর্মগুলো সেগুলো ঠিক মতো করতে পারছে না, সে তার নিজের যে অ্যাবিলিটি সেগুলোকে সে ঠিকঠাক মতো বুঝতে পারছে না। সো এই যে ডোমেইনগুলো বললাম, সবগুলোতেই বা কোনো একটা ডোমেইনে বা একাধিক ডোমেইনে সমস্যা হতে পারে। আচ্ছা, আমি ভাইয়া লিসান ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, বিশ্বব্যাপী জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবা দিতে কি কি উদ্যোগ বা মডেল সুপরিচিত, যেমন হু, রেড ক্রস বা ডক্টরস উইদাউট বর্ডার্স, কিভাবে তারা কাজ করছেন? আচ্ছা, সো এই ব্যাপারটা এসছে আসলে এবছরের যেই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, যেটা অ্যাকচুয়ালি গতকালকে ছিল, যার জন্য আসলে এখানে আসা আমাদের। সো সেখান থেকে এবছরের যে প্রতিপাদ্য, সেখানে আসলে জরুরি অবস্থা
অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা সেটার যেই আমরা যেটাকে বলি অ্যাক্সেস, সেই সেবাটা পাওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে এবছরের প্রতিপাদ্যের বিষয়। সো দেখা গেছে যে এখানে জরুরি অবস্থা বলতে বিভিন্ন ধরনের ইমার্জেন্সিকে, হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি বা অন্যান্য বিভিন্ন ধরনের ইমার্জেন্সিকে বোঝানো হচ্ছে। সো বিশ্বব্যাপী দেখা যায়, আমরা ইভেন রিসেন্ট যে ওয়ার্ল্ডে যেসব ওয়ারগুলো চলতেছে, কনফ্লিক্টগুলো চলতেছে, তাদের কথাও বলতে পারি। সব জায়গাতেই আসলে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ইন্টারন্যাশনালি যেসব অর্গানাইজেশন বা যেসব প্রতিষ্ঠান আসলে কাজ করে, তারা বিভিন্নজন বিভিন্ন মডেলে কাজ করে। প্রত্যেকের মানে প্রতিষ্ঠান অনুযায়ী হয়তো বা একটা ওয়ার্ক ফ্রেম আছে, বাট যদি আমরা দেখি তাদের আসলে এসেন্সটা ঘুরে ফিরে একই, কারণ এই জায়গায় প্রিন্সিপালগুলো আসলে একই। যে আসলে যদি কোনো একটা জরুরি অবস্থা থাকে, সেটা একটা যুদ্ধ হতে পারে, প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগ হতে পারে, দুর্ঘটনা হতে পারে, সেসব ক্ষেত্রে মানুষের শারীরিক বিভিন্ন স্বাস্থ্যসেবার প্রয়োজনের পাশাপাশি যে মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা, সে জায়গাটায় আসলে তাকে তার যে কমিউনিটি সাপোর্ট, সমাজে যে সাপোর্ট আছে, সেই সাপোর্ট সিস্টেমটাকে স্ট্রেংথেন করা, সেটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, গুরুত্বপূর্ণ ব্যাপার। তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, একটা ইম্পর্টেন্ট, হয়তো বা আরও কম্পোনেন্ট আছে, বাট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং খুব বহুল ব্যবহৃত একটা কনসেপ্ট হচ্ছে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, যেটা নিয়ে আমরা আসলে আজকে একটু কথা বলতে চাই, বা আমাদের আজকের এই শোটাতে হয়তোবা যদি সুযোগ পাই আরো কথা বলবো। অবশ্যই। আমি পরের প্রশ্ন জানতে চাচ্ছি লিসান ভাইয়া, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড যেটা পিএফএ বলতে আমরা কি বুঝি, কেন এটা খুব জরুরি অবস্থায় সবচেয়ে প্রয়োজনীয় সহায়তা হিসাবে বিবেচিত হয়েছে? এটার আসলে অনেকগুলো এভিডেন্স আছে যে এটা আসলে কেন এত বেশি আমরা এটা নিয়ে কথা বলছি। ইভেন 2016 সালে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে বা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যই ছিল সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। যে এবছরে যেটা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবার যে সার্ভিস অ্যাক্সেস, সেটার কথা এবছর বলছি, কিন্তু এটা ওটার সঙ্গে আসলে সম্পৃক্ত। সো সাইকোলজিক্যাল ফার্স্ট এইডও আসলে একটা কনসেপ্ট, যেটা আসলে অনেকগুলো কনসেপ্ট আছে, এমন না যে একটাই থিওরি বা একটা, বাট এখানে যেমন জন হপকিন্স ইউনিভার্সিটি ওরা একটা মডেল দিয়েছে, র্যাপিড মডেল বলে, ওটাতে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আমরা চিন্তা করতে পারি, যেখানে আসলে মনোযোগ দিয়ে শোনার কথা বলা আছে, একটা মানুষের কি প্রয়োজন সেগুলোকে অ্যাসেস করার কথা বলা আছে, প্রয়োজনগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে কোনটা গুরুত্বপূর্ণ বা প্রায়োরিটাইজ করা দরকার সেটার কথা বলা আছে, এবং এখন আমি তাকে কোন সহায়তা প্রদান করব সেটার কথা বলা আছে, এবং ফাইনালি তার কি করা উচিত সেটা। তবে আমার সবচেয়ে পছন্দের যেই কনসেপ্টটা, বা আমার মনে হয় যে সবার জন্য সহজ যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা হচ্ছে কনসেপ্ট বা মডেল বলে, সেটাতে হচ্ছে 3টা এল নিয়ে বলে। একটা হচ্ছে লুক, একটা হচ্ছে লিসেন, আর একটা হচ্ছে লিঙ্ক। মানে হচ্ছে যে কোনো একটা বিপর্যয় যখন হবে, যখন একটা বিশেষ কনফ্লিক্ট, ইমার্জেন্সি হবে, তখন একটা মানুষকে যখন আমি দেখব, ইনিশিয়ালি তাকে আমার দেখে অ্যাসেস করতে হবে। এবং তখন যদি তার এমন হয় যে আসলে তার আসলে প্রচুর ঠান্ডা, তার সে নদীতে পড়ে গেছে, লঞ্চ দুর্ঘটনা হয়েছে, তাহলে তাকে ওখান থেকে তুলে এনে ইমিডিয়েটলি আসলে তার গাটা শুকনো করা, একটা কম্বল দিয়ে পেঁচিয়ে নেওয়া, এটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ। লুক দেখে তার নিডটাকে অ্যাসেস করা, ইমিডিয়েটলি কোথাও ব্লিডিং হচ্ছে সেটা করা, সে যদি তীব্র ভয় পেয়ে যায় তাকে আশ্বস্ত করা, বা তাকে একটা নিরাপদ জায়গায় রাখা, এগুলো হচ্ছে লুকের অ্যাসপেক্ট। লিসেন হচ্ছে তারপর তাকে তার কথাগুলো বলতে সুযোগ করে দেয় এবং সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা, এবং এখানে আমরা বলি যে রিফ্লেক্টিভ লিসেনিং, শুধু জাস্ট শোনা না, মনোযোগ দিয়ে শোনার যে ব্যাপারটা। আর সবার শেষে হচ্ছে লিঙ্ক, তার যে সাপোর্ট বা সার্ভিসগুলো প্রয়োজন সেগুলোর সঙ্গে তাকে হচ্ছে কানেক্ট করায় দাও। সো এই জায়গাটায় এটা ইম্পর্টেন্ট যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এখন হয়তো বা আমি একটু জটিল কথাবার্তা বলছি, কিন্তু সহজে এটা বোঝা দরকার যে এটা হচ্ছে একটা প্রাথমিক সেবা। তার মানে এটা প্রোভাইড করার জন্য আসলে আপনার মেন্টাল হেলথ প্রফেশনাল বা মানসিক স্বাস্থ্য পেশাজীবী হতে হবে, একজন ডক্টর বা একজন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকোলজিস্ট হতে হবে, কাউন্সিলর হতে হবে, এমন কোনো কথা নাই। এটা আসলে অন্য যে কোনো ফার্স্ট এইডের মতোই, যে আমার হাত কেটে গেছে, আমি এখন ইমিডিয়েটলি কি করব, ওটাকে যেভাবে আমরা ডিল করি, এই কনসেপ্টটাকে আসলে ওভাবে করেই সবার মধ্যে ছড়িয়ে দেয়া, এটাই আসলে ইমার্জেন্সিতে অনেক বড় একটা হেল্প হতে পারে। এবং এটা আসলে যারা ফার্স্ট রেসপন্ডার, কোথাও যদি আগুন দুর্ঘটনা হয়, কারা যায়? ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, অথবা ইমিডিয়েটলি কোনো একটা ভলান্টারি অর্গানাইজেশন যায়, মানুষ ছুটে যায়, যারা ফার্স্ট রেসপন্ডার তারাই আসলে অন্যান্য সেবার পাশাপাশি এই সেবাটা প্রোভাইড করতে পারে। সো সাইকোলজিক্যাল ফার্স্ট এইড হচ্ছে একটা খুবই সিম্পল এবং ইজি কনসেপ্ট, কিন্তু এটা খুব ইফেক্টিভ, এবং আমার মনে হয় তাসমিয়া কিছু স্ট্যাটিস্টিক্স বলতে পারবে যেটা আসলে কত ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হয় বা কত মানুষ এর থেকে উপকৃত হয়। অবশ্যই আমি আপুর কাছে যাব, কিন্তু তার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই ব্যাপারটাতে 3টা এল এর কথা যেটা আপনি বলেছেন, ফার্স্টে যে লুকের ব্যাপারটা,
সাপোজ একটা বাচ্চা একটু ব্যথা পেয়েছে বা খেলতে গিয়ে পড়ে গিয়েছে, তখন মারা কিন্তু আগে ওই বাচ্চাটার মেন্টাল হেলথ ব্যাপারটার যে ইস্যু, বা সে ভয় পাচ্ছে বাসায় গিয়ে মাকে বলবে না যে আমার হাতটা কেটে গিয়েছে, কারণ অনেকেই হচ্ছে মারা কিন্তু বকা দিচ্ছে যে তুমি খেলতে গিয়ে নিচে কেন ব্যাপারটা ঠিক করে রাখো নাই বা পড়ে গিয়েছে। সো মাদের ব্যাপার দিয়ে বা প্যারেন্টসদের ব্যাপারে এই ব্যাপারগুলো আপনি কিভাবে লুক, তারপরে লিঙ্ক, তারপর একটা কি যেন বললেন, লুক, হ্যাঁ, লিসেন আর লিঙ্ক। আচ্ছা, সো এটা যদিও দৈনন্দিন জীবনের উদাহরণ, ফার্স্ট এইড হচ্ছে আমরা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য বলি। সো এটা কিন্তু ওটাতেও হতে পারে যে আসলে তাই না, যে বাচ্চাদের কথা যেহেতু আসলো, রিসেন্টলি তো আমাদের জাতীয় জীবনে একটা বেশ খুবই দুঃখজনক একটা দুর্যোগের মতো ঘটে গেছে, তাই না, যে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে ঢাকাতে, অনেক বাচ্চারা আসলে এটাতে এফেক্টেড হয়েছে, তাদের ফ্যামিলি এফেক্টেড হয়েছে। সো ওইরকম একটা সিচুয়েশনে যখন কেউ এফেক্ট হয়, প্রথমে কিন্তু তাকে দেখতে হবে যে ইমিডিয়েটলি এখন তার কি প্রয়োজন। কারো যদি অ্যাক্টিভলি ব্লিডিং হচ্ছে, তাহলে আগে তাকে সেই সাপোর্টটা প্রোভাইড করতে হবে। আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, এই যে কথাটা, যে ইনসিডেন্টের কথা আপনি বলছেন, এখানে কিন্তু আমরা এটাও দেখেছি, একটা বাচ্চা কিন্তু দৌড়ে যাচ্ছে, কিন্তু মানুষজন কি করছে, ভিডিও করছে, ছবি তুলছে, তারা যে ওকে একটু সাপোর্ট দিবে সেটাও কিন্তু করছিল না ওই ব্যাপারটাতে। এরপর তাদের যে মেন্টাল হেলথটা, যেটা নিয়ে আপনি বলছিলেন, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, সো ডেফিনেটলি যে কোনো আমার যদি এমন হয় যে আসলে আমরা কেন আজকে এই কনসেপ্টটা নিয়ে কথা বলতে চাই, কারণ প্রবাবলি আমরা যারা এই সেক্টরগুলোতে কাজ করি, আমরা উই স্ট্রংলি ফিল দ্যাট দিস ইজ এ জেনুইনলি ইন্টারেস্টিং কনসেপ্ট অ্যান্ড লাইক ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আসলে সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায়। ছড়িয়ে দিলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কারিকুলামে যদি এই কনসেপ্টটা সম্পর্কে থাকা যায়, আমাদের টিচাররা যদি এটা সম্পর্কে জানে, আমাদের সবাই, যে কেউ যদি এই কনসেপ্টটা সম্পর্কে জানে, যেমন আমার আসলে অন্য যে কোনো একটা ইমার্জেন্সি ফার্স্ট এইডের জন্য যেমন আমরা কনসেপ্ট জানি যে আঘাত পেলে ওখানে বরফ লাগাতে হয়, এটার জন্য কিন্তু কাউকে মেডিকেল কলেজে পড়তে হয় না, নার্সিং স্কুল যেতে হয় না। সো ঠিক তেমনিভাবে আমরা যদি এই কনসেপ্টগুলো জানি, তাহলে আসলে যেটা হবে যে আমরা এই ধরনের যে কোনো ইমার্জেন্সিতে আসলে ইনিশিয়ালি মানুষজনকে একটা সাপোর্ট প্রোভাইড করতে পারবো। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমি যদি প্রাথমিক পর্যায়ে মানুষজনকে সাপোর্ট প্রোভাইড করতে পারি, তাহলে লং টার্মে বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ কন্ডিশন ডেভেলপ করার চান্সেস অনেক কমে আসবে। সো আমরা আসলে একটা জিনিসকে প্রাথমিকভাবেই সাপোর্ট দিতে পারছি, সেটা মানুষ উপকৃত হচ্ছে এবং পরবর্তীতে আরো জটিল বিভিন্ন সমস্যা হওয়ার থেকে তারা হচ্ছে মুক্তি পাচ্ছে। সো এটা এই জন্য এই কনসেপ্ট একটু আমার মনে হয় যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমি আপু অনেকক্ষণ ধরে চুপ করে আছেন, এখন আপুর কাছে চলে যাচ্ছি। আপু, জরুরি অবস্থায় তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে প্রত্যাশা বা ইন্সপিরেশন কি, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, যদি যুবকদের কথা বলি, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যখন আমরা চিন্তা করি, বাংলাদেশের অবস্থা যেরকম, যে বাংলাদেশে 2022 সালে হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা সমীক্ষা এসেছে যে 10 জনের মধ্যে একজনই হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, কিন্তু এর মধ্যে 60% যারা হচ্ছে আপনার কোনো ধরনের সেবাই পায় না। তো বাংলাদেশের এরকম একটা অবস্থা যেখানে আসলে সাধারণ জীবনযাপন, আমরা যখন সাধারণ অবস্থা, তখনই আসলে মানসিক স্বাস্থ্য যে জরুরি, কিংবা এটাও আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্ব দেওয়া উচিত, এই জিনিসটাই আমরা বুঝি না। জরুরি অবস্থা আসলে তখন কিন্তু আরো বেশি আমরা হচ্ছে ভালনারেবল থাকি। আমাদের যারা যুবক আছে, আমাদের তখন এরকম অবস্থা থাকে যে আমরা আসলে চাই আমার কথাটা কেউ শুনুক। কিংবা লিসানুল ভাইয়া যখন বলছিলেন যে মানসিক সেবা মানে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, যদি এক কথায় বলি, সেটা হচ্ছে যে আপনার স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এরকম একটা যখন আপনি মানে দেখছেন যে আমার অবস্থা এরকম, যে আমার মানসিক স্বাস্থ্যের কারণে আমার যে স্বাভাবিক জীবনযাপন এটাতে বিঘ্ন ঘটছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা বারবার করে আমরা দেখে আসছি। বাংলাদেশে জুলাই আন্দোলন থেকে শুরু করে মাইলস্টোনের কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। তো এই জরুরি অবস্থাতে আমরা আসলে চাই যে আমার যে স্বাভাবিক অবস্থা বিঘ্ন হচ্ছে, এটাও আমার বোঝা যে আমি আসলে মানসিকভাবে সুস্থ না। এটার জন্য সচেতনতা তৈরি করা আর কি, যে সবাই জানুক, বুঝুক যে মানসিক স্বাস্থ্যটা বলতে কি বুঝি আমরা, এটাকে নর্মালাইজ করা। এবং আরেকটা জিনিস যে আমাদেরকে বুঝতে হবে যে মানসিক স্বাস্থ্য আমি কার কাছে যাব, কথা বলবো, আমার এরকম একটা পরিবেশ লাগবে। আমরা যুবকরা সাধারণত ভয় পাই যে আমি যদি আমার মনের কথাগুলো কাউকে বলি, আমাকে তখন জাজ করা হবে, আমাকে হচ্ছে সহানুভূতির চোখে দেখা হবে না।
এবং আরেকটা বড় বিষয় আমরা হচ্ছে খুব ভয় পাই বর্তমানে এই সাইবার এবং এই বর্তমান মডার্ন যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, যে আমি যদি কারো কাছে কথা বলি সেক্ষেত্রে আমার কথাটা আসলে থাকবে কিনা, প্রাইভেসিটা নিয়ে আমরা খুব হ্যাঁ। আতঙ্কিত থাকি। তো সেই জায়গা থেকে আমরা আসলে ওরকম একটা সহমর্মী এবং একটা নিরাপদ পরিবেশ চাই যেখানে আমি আমার কথাগুলো বলতে পারবো উইদাউট এনি জাজমেন্ট, আমার কথা সবাই শুনবে এবং প্রয়োজনে আমাকে গাইড করবে, কিংবা আমরা অনেক সময় গাইডও চাই না, যে আমার কথাগুলো শুধু শুনুক সেটা চাই। তো এরকম একটা পরিবেশ হবে এবং বাংলাদেশে মানসিক স্বাস্থ্যটাও শারীরিক স্বাস্থ্যের মতো সমান গুরুত্ব পাবে। এই যে বিষয়টা, এটা হচ্ছে খুব স্বাভাবিক হবে। এবং তৃতীয় যে জায়গা সেটা হচ্ছে আমার মনে হয় বেশি জরুরি, সেটা হচ্ছে আমাদের স্টিগমা যেগুলো রয়েছে, সামাজিক যে বিভিন্ন প্রথা, যে আপনি মানসিক স্বাস্থ্য নিয়ে আমার হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হলে আমরা তখন বলি তাকে জিনে ধরছে, হ্যাঁ। কিংবা এই তুমি মানসিক ডাক্তার দেখাইতে গেলে তোমাকে হচ্ছে আরেকটা জিনিস করে তুমি পাগল হয়ে হ্যাঁ, হ্যাঁ, গিয়েছো, মানে পাগল। এই ব্যাপারগুলো যে জি, জি। কতটুকু হিট করছে। জি, তারপর আবার বলবে যে হচ্ছে অনেকের চরিত্র খারাপ, এটাও চলে আসে মাঝে, মাঝে। আরেকটা বড় বিষয় যেটা আসে যে আপনার মেয়েদের ক্ষেত্রে তোমার বিয়ে হবে না, সো ডাক্তার দেখানো যাবে না, গেলে হচ্ছে সমস্যা হবে। কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের আরো কিছু ট্যাবু আছে, যে বড়লোকের মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে, গরিবদের মানসিক হ্যাঁ, স্বাস্থ্যের এটা কোনো সত্যি সমস্যা কথা। নেই। তারপর হচ্ছে আপনার এটা তো বড়লোকের সমস্যা, এটা বলে আমরা সবসময় একটু ঘুমায় নাও, ঠিক হয়ে যাবে। ঠিক। তো এইরকম একটা অবস্থা যেখানে আমি নিজেও একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা, যেখানে আসলে আমি যখন আমার গ্রামে ছিলাম তখন যতবারই এই ধরনের সমস্যা হয়েছে কারোর, তখন তাকে হচ্ছে ঝাড়ফুঁক দেয়া কিংবা তাবিজ দেয়া এগুলো দিয়ে নর্মালাইজ করা হতো। তখন এই বিষয় আসলে গুরুত্বই দেয়া হতো না। তো আমার একজন যুবক হিসেবে যেটা মনে হয় যে আমাদের সবার আগে এই সামাজিক যে স্টিগমাগুলো রয়েছে এগুলোকে ভেঙে ফেলতে হবে, বিষয়টাকে আরো বেশি স্বাভাবিক করতে হবে, যে না, মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দিতে হবে এবং এটা সমান গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা চিন্তা করি, আমরা হচ্ছে সুইসাইড হচ্ছে, আমরা সবাই জানি খুব আত্মহত্যা হচ্ছে। আপনি যদি বৈশ্বিকভাবেও দেখেন, সুইসাইডের হচ্ছে মানে মানসিক স্বাস্থ্যের ৩ নাম্বার, যে সবচেয়ে ৩ নাম্বার লিডিং কজ হচ্ছে যে মানসিক মানে সুইসাইড করার আর কি। তো সুইসাইড মানুষ করছে, এর পেছনে যে বড় একটা অংশ মানসিক স্বাস্থ্যের সমস্যা, এটা না বলে বরঞ্চ আমরা এই প্রত্যেকবারই ঘটনাগুলোকে আপনি নিউজে দেখেন কিংবা টিভিতে দেখেন, বা আমাদের আশেপাশে কেউ মারা গেলে ওই জিনিসটা আমরা হয়তো প্রেম ঘটিত কিংবা কোনো ব্যক্তিগত কারণ এগুলো নিয়ে আসি। মানুষ যে ডিপ্রেশনে আছে, সে লনলি ফিল করছে, এই জিনিসগুলো আমরা গুরুত্ব দিই না। এবং এই জিনিস নিয়ে খুবই ক্রিটিসাইজ হতে হয়। আপনি ধরেন পাবলিকলি কিছু বলার চেষ্টা করলেন, আপনি ফেসবুকে একটা পোস্ট করলেও আমরা আমাদের ফ্রেন্ডদেরকেই নানাভাবে ক্রিটিসাইজ করি, যে তুই কি বলতেছিস, যা গিয়ে বুলি করে, বুলি অনেকেই করা কিন্তু হয়। বুলি করে। বুলি জিনিসটাকে অনেকে ফান করে নেয় যে আর আমি তো বুলি করছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যাকে করছে তার যে কি মেন্টাল হেলথটা কি এফেক্ট করছে আমরা কিন্তু তা জি, বুঝতে জি। পারছি না। এবং এটা আমরা খুব পশ আচরণ হিসেবে বলি যে বুলি করা তো এটা করতেই পারি। আমার একটা ফ্রেন্ডকে নিয়ে বডি শেমিং করলাম, আমার ফ্রেন্ডকে নিয়ে তার দেখতে কেমন সেটা নিয়ে বুলি করলাম, তো এটা খুবই আমাদের নর্মাল করে ফেলেছে আর কি। সো আমি আসলে একজন যুবক হিসেবে ওরকম একটা পরিবেশ কিংবা এরকম একটা বাংলাদেশ চিন্তা করি যেখানে আমি হচ্ছে খুব মানে মানসিক সমস্যা নিয়ে আমি সহজে কথা বলতে পারবো, বিষয়টার চেয়েও যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমি কথা বলবো, এটাই হচ্ছে বড় বিষয় আর কি। যে ওখানে আমার সব ধরনের সহজলভ্য থাকবে। এবং আরেকটা বিষয় একটু অ্যাড করব, সেটা হচ্ছে এখানে আমার যেরকম কেউ আমাকে জাজ করবে না, তেমন আমার লিঙ্গ, আমার সামাজিক অবস্থান কিংবা আমি কে, আমার এই পরিচয়ের উপর নির্ভর করে আমার স্বাস্থ্য সেবাটা হবে না। এখানে একদম সবার জন্য অ্যাক্সেস থাকবে, সবাই যে কেউ যার খুশি সেই হচ্ছে শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যে হচ্ছে অ্যাক্সেস নিতে পারবে আর কি। খুবই ভালো একটা উদ্যোগ। আচ্ছা লিসান ভাই, আমি এখন আবার আপনার কাছে ফিরতে যাচ্ছি। বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠান মানসিক স্বাস্থ্য সেবা দিচ্ছে, এই সেবায় কি কি ঘাটতি বা গ্যাপ রয়েছে এবং কিভাবে তা পূরণ করা যায়? আচ্ছা, সো মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে এখন অনেকেই কাজ করছে, বাট আমি যদি প্রিডমিনেন্টলি বলি, আসলে মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলোতে আপনার হচ্ছে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট বা মনোরোগ
বিদ্যা বিভাগ আছে। সো বাংলাদেশের যে বড় বড় সরকারি মেডিকেল কলেজগুলো, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এইসব জায়গাগুলোতে এবং অন্যান্য অনেক মেডিকেল কলেজগুলোতে আছে, অনেক প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছে, এছাড়া আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ আছে। সো গভর্নমেন্ট সেট আপে এরা প্রোভাইড করছে, বা এরা হচ্ছে একদম সার্ভিস প্রভিশনের একদম পিকে, টপে। আচ্ছা, এছাড়া হচ্ছে সাইকোলজিক্যাল সার্ভিস কিন্তু অনেকেই প্রোভাইড করছে। সো আসলে আমাদের যেই পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে অনেকেই হচ্ছে সাইকোলজি পড়ায়, ওখানে ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট পড়ায়। সো ওই গ্র্যাজুয়েট যারা সাইকোলজিস্টরা, ওনারা এই মানসিক স্বাস্থ্য নিয়ে সার্ভিস প্রোভাইড করেন। আমাদের একটা যেহেতু বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, এখানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা রিসেন্টলি কথা বলছি। দেখা যাচ্ছে যাদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা, তার মধ্যে 92%ই আসলে কোনো ট্রিটমেন্ট পায় না, কিন্তু যারা ট্রিটমেন্ট পায় তাদের একটা বড় অংশের আসলে কিন্তু ট্রিটমেন্টটা আসে প্রাইভেট সেক্টর থেকে। এটা হচ্ছে কথা। সো বিভিন্ন প্রাইভেট সেট আপ, সেগুলো আসলে বিভিন্ন ছোট ছোট প্রাইভেট ক্লিনিক, রিহ্যাব, অনেকের প্রাইভেট চেম্বার, বিভিন্ন ওপিডি সেট আপ, তারাও কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা প্রোভাইড করে। অনেক এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর আসলে মেন্টাল হেলথ সার্ভিস প্রভিশন নিয়ে অনেক কাজকর্ম করে। ব্র্যাকের কথা বলা যেতে পারে। আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে অ্যাফিলিয়েটেড, সেটা হচ্ছে সাজিদা ফাউন্ডেশন, তারাও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। সো আসলে অনেকেই কাজ করেন। এছাড়া ইন্টারন্যাশনাল এনজিও যারা, তারাও আসলে কাজ করেন। কিন্তু ডেফিনেটলি ট্রিটমেন্ট গ্যাপটা হচ্ছে 92%, সো নট ইনাফ, ডেফিনেটলি যথেষ্ট না। আচ্ছা, আমি যদি আবার তাসমিয়া আপুর কাছে যাই, জরুরি অবস্থায় প্রযুক্তি বা ডিজিটাল প্ল্যাটফর্ম কিভাবে মানসিক স্বাস্থ্য সেবাকে আরো কার্যকর বা সহজলভ্য করতে পারে? আচ্ছা, আমি প্রথমেই যখন বলছিলাম যে আমরা আসলে একটা সহজলভ্য পন্থা চাচ্ছি, যার মাধ্যমে আমি খুব সহজে মানসিক স্বাস্থ্য সেবাতে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। তো সেই জায়গা থেকে ডিজিটাল সেবাটা হচ্ছে যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যখন আপনি ডিজিটাল সেবাটাকে মানসিক স্বাস্থ্য সেবার সাথে যুক্ত করেন, তখন হচ্ছে 3 গুণ সম্ভাবনা বেড়ে যায় আপনার মানসিক স্বাস্থ্য সেবাটা আরও বেশি ব্রডলি হচ্ছে আমরা মানুষকে পৌঁছে দিতে পারি। তো সেই জায়গা থেকে আমি নিজের কথাই যদি বলি, কিংবা আমার আশেপাশে যারা আছে, আমরা মানসিক স্বাস্থ্য সেবা বারবার বলছি যে আমি খুব চাই যে আমার কথা কেউ শুনুক, বুঝুক এবং নিরাপদ থাকবে আমার তথ্যগুলো। সেই জায়গা থেকে আমাদের যখন আমরা বাইরে, আমি কারো কাছে কাউন্সিলিং এর জন্য যেতে পারছি না, আমার যখন কেউ দেখছে, আমার সবসময় সতর্ক থাকতে হয় যে কেউ আমাকে দেখে ফেললো কিনা, কিংবা বুঝে গেল কিনা যে আমি কাউন্সিলিং নিতে যাচ্ছি। সেই জায়গায় যদি আমি ঘরে বসে টেলিফোনের মাধ্যমে, SMS কিংবা যে কোনো ধরনের ডিজিটাল মাধ্যমে হচ্ছে আমি কথা বলতে পারি, তাহলে এটা খুব ইজি অ্যাক্সেস হয়। এবং অনেক সময় আমাদের যেটা হয় যে আমি আমার বাবা মাকেও জানাতে চাই না, কারণ বাবা মারাও বিষয়গুলো আসলে খুব ভালোভাবে নেয় না, বুঝতেই পারে না আসলে মানসিক ব্যাপার। সেই জায়গা থেকে আমাদের ওরকম যখন আমি ফোনে কথা বলতে পারছি, কিংবা একটা ভিডিও কলের মাধ্যমে যিনি হচ্ছে কাউন্সিলিং করছেন, কিংবা আমি মানসিক স্বাস্থ্য সেবা নিতে পারছি, সেক্ষেত্রে আমাদের খুবই ইজি হয় এটা। এবং জরুরি যখন অবস্থা থাকে তখন অনেকে মুভ করার সুযোগ থাকে না, শারীরিকভাবে অনেকে অসুস্থ থাকে, কিংবা আমরা যদি ভাইয়া আরো হচ্ছে টার্মগুলো বলতে পারবেন, যারা হচ্ছে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে ওরা কোথাও মুভ করতে চায় না, নিজেকে এক জায়গায় আবদ্ধ করে ফেলে, তখন আমরা যদি ওদেরকে এই সুযোগগুলো দিতে পারি যে আপনি টেলিমেডিসিন সেবা নিতে পারছেন, আপনি কথা বলতে পারছেন, এরকম যেরকম ইন্ডিয়াতে হচ্ছে আপনার একটা করা হয়েছিল, জরুরি সেবাতে হচ্ছে এরকম টেলিমেডিসিন সেবার ব্যবস্থা করা হয়েছিল। শ্রীলঙ্কাতেও সেমভাবে হচ্ছে ওরা নিয়েছে, যে তখন ওরা দেখলো যে এই করে 1 বছরের মধ্যে ওরা অনেক মানুষ রিচ করতে পেরেছে, বিশেষ করে গ্রামে। আমরা যখন গ্রাসরুট নিয়ে কথা বলছি, তখন আপনি শহরের মানুষ, ভাইয়া যেরকম বলছিল যে প্রাইভেটে বেশি মানুষজন সুযোগ নেয়, সেক্ষেত্রে আমি একজন স্টুডেন্ট কিংবা আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, আমার আসলে ওই টাকা দিয়ে ওইভাবে আসলে প্রাইভেটে ক্লিনিকে দেখানোর সক্ষমতা নাও থাকতে পারে, কিংবা আমি নিজে বুঝতে চাচ্ছি যে আমার আদৌ মানসিক সমস্যা আছে কিনা, এটা জানার জন্য আমার যে অ্যাক্সেস করার। সো এই জিনিসগুলো আসলে আপনি ডিজিটালি খুব ইজি দিতে পারছেন, কারণ এখন সবাই আসলে ডিজিটাল যুগে সবাই সোশ্যাল মিডিয়া কিংবা আমি যদি ইউজ করার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে ডিসএবিলিটি যাদের আছে,
ওরা কিন্তু আপনার চাইলেই হচ্ছে কথা বলতে পারে না, কিংবা একজন কথা বলতে পারে না, একজন চোখে দেখতে পারে না, সে যদি মানসিক স্বাস্থ্য সেবা নিতে চায় সেক্ষেত্রে তার কিন্তু এই ডিজিটাল সেবাটা তার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে। জি জি সে ঘরে বসে কথা বলতে পারছে, কিংবা সে হচ্ছে তাকে যেতে হচ্ছে না। সো এই জিনিসটারও হচ্ছে আমরা এক্সেস দিতে পারি। তো জি। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এরকম একটা ডিজিটাল ব্যবস্থা করতে পারি যেখানে আসলে সবার এক্সেস থাকবে। এক হচ্ছে বাংলা ইংরেজিতে কথা বলার সুযোগ থাকবে, যে বাংলায় সে বাংলায় বললো, এবং আমরা অল টাইম ফোনে কথা বলতে পারছি, খুব সহজে রিচ করতে পারছি। এটাতে করে হবে কি, যে এই যে সুইসাইড ইস্যুটা বারবার আসছে, সে হয়তো ওই মোমেন্টে কথা বলতে পারলে তার হয়তো সুইসাইড করা যে প্রবণতা ওইটা কমে যেত। কমে যাবে। সে কিন্তু চাইলে যখন ফোনে কথা বলতে পারে তখন কিন্তু তার মধ্যে সেই জিনিসটা, সো এইটা আমরা করতে পারি। এবং কেউ হয়তো, আমি চাচ্ছি যে আমার নাম না জানুক, আমি মুখে কথা বলতে অভ্যস্ত না, কিংবা আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না, সেক্ষেত্রে আমি হচ্ছে মেসেজের মাধ্যমে কিংবা আমি লিখে হচ্ছে আমার কথাটা বললাম, যিনি বলছেন অ্যানোনিমাসলি আমার বলার একটা সুযোগ হ্যাঁ। থাকলো। সো এটাতে আমি নিজেও কমফোর্টেবল হলাম, আমার সমস্যাটারও সমাধান হলো। কারণ আমরা খুবই ভয় থাকি এখনকার যুগে যে যিনি আমার কাউন্সিলিং করছেন উনিও আমার নিরাপত্তা দিতে পারবে কিনা। পারছি কিনা। সো এই জায়গাটাতে যখন আপনি সেবাটা দিচ্ছেন, আপনি আপনার চেহারা দেখছেন, আপনার নাম জানছে না, সহজেই আমরা কিন্তু আমাদের ট্রমাগুলো শেয়ার করতে তখন স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তার পরবর্তীতে তার যদি আরো বেশি কাউন্সিলিং দরকার হয়, গাইড দরকার হয়, সেক্ষেত্রে ওনারা আমাদেরকে দিতে পারেন যে ওকে আপনি এইগুলো করেন। তারপর ডিজিটাল সেবাতে আপনি আমাদেরকে কিছু সচেতনতার ভিডিও কিংবা এগুলো আমরা হচ্ছে চেক করতে পারি যে আমার এই প্রবলেমটা আছে কিনা। ভাইয়া হচ্ছে বেশি বলতে পারবেন, কারণ যে প্রত্যেকটা সমস্যা আছে, এই ডিসঅর্ডার গুলো যে আছে প্রত্যেকটা সম্পর্কে আমি যদি দেখি যে ওকে এই সমস্যা হলে এইটা হতে পারে, তখন আমার একটা আইডিয়া হবে যে আমার হয়তো এই প্রবলেমটা আছে, আমার হয়তো এই ডিসঅর্ডারটা আছে। আমি হয়তো সবাই আমরা কমন কিছু জিনিস হলে আমরা কমন দিয়ে দিই, এই তোমার হয়তো এই প্রবলেম, এই তোমার মতো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করলে সবাই বলে ফেলে তোমার তো হচ্ছে OCD ওসিডি আছে। হ্যাঁ। সো এরকম সবাই কমন বলে ফেলি। তো এই জিনিসগুলো যদি ডিজিটাল মাধ্যমে আমরা রেগুলার বেসিসে হচ্ছে আমরা দিতে থাকি, সচেতনতা বাড়ানোর চেষ্টা করি, সো তখন কিন্তু আমাদের মধ্যে আমরা তখন সচেতন থাকবো, আমরা বুঝতে পারবো যে কোনটা আমার হয়েছে কিংবা কিভাবে আমার সেবাটা এক্সেস করা উচিত। তো আমি আসলে তাসমিয়ার সঙ্গে একটু হ্যাঁ, অ্যাড sure, করতে sure, চাই sure, আসলে। সো আমাদের আসলে যে বাজেট, তার হুম। বাজেটের 5%-এরও কম সম্ভবত হেলথের জন্য, আর মেন্টাল হেলথের বাজেট আরও কম। সো এই জায়গাটাতে ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিসগুলো আসলে এই জন্য গুরুত্বপূর্ণ যে এগুলোকে আসলে আমরা কম খরচে স্কেল আপ করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বেশি। আর বাকি যে পয়েন্টগুলো তাসমিয়া বললো যে আসলে অ্যাক্সেসিবিলিটির ব্যাপারটা, আমাদের যারা আসলে প্রত্যন্ত জায়গাগুলোতে আছেন তাদের জন্য এটা খুবই খুবই ইফেক্টিভ একটা ওয়ে হতে পারে। যেমন আমি যখন ঢাকা মেডিকেল কলেজে সাইকিয়াট্রিতে কাজ করতাম, দেখা যেত যে আমাদের কাছে ওপিডিতে সার্ভিস নেওয়ার জন্য রাতের বেলা লঞ্চে উঠে কেউ হয়তো বা ভোলা বা চাঁদপুর থেকে আসছেন জাস্ট আমার সঙ্গে 5 বা 10 মিনিটের একটা কনসালটেশন করার জন্য। ঢাকা মেডিকেলে হয়তো বা উনি 10 টাকা একটা টিকিট দিয়ে সার্ভিসটা নিচ্ছেন, কিন্তু ওনার আসা যাওয়ার লঞ্চ ভাড়া, রাতে থাকা খাওয়া, একদিন দুদিন যে উনি আসতে পারছেন না, এটা তো ওনার জন্য বেশ ডিফিকাল্ট, একটা ফাইন্যান্সিয়াল বার্ডেনও আছে। সো এই জায়গাগুলোতে এটাও একটা স্ট্রেসের কারণ, তাই না? আমাকে কাজ মিস দিতে হচ্ছে, আমাকে 1-1,500 টাকা 2,000 টাকা লঞ্চ ভাড়া ম্যানেজ করতে হচ্ছে, আমার সঙ্গে মানুষ আনতে হচ্ছে, জাস্ট একটা। কিন্তু আমাদের যদি এমন সার্ভিসেস গুলো থাকে যেগুলো আসলে আমাদেরকে এই লিঙ্ক গুলো করাতে হেল্প করবে, সেটা কিন্তু ওয়াইড অ্যাক্সেসিবিলিটি দিবে, এবং যেটা আমাদের জন্য দরকার। আমরা 18-20 কোটি মানুষ, আমাদের বাজেট এত কম, সো এই জায়গাটাতে এটার কোনো বিকল্প আসলে নাই। কিন্তু ও বলছিল যে বিভিন্ন সুইসাইড হটলাইনের কথা, অলরেডি বিভিন্ন হটলাইন আছে বিভিন্ন প্রাইভেট ইনিশিয়েটিভ থেকে, কান পেতে রই একটা, বা এই ধরনের আরও অনেক আছে, স্বজন বলে একটা ইনিশিয়েটিভ আছে, আবার অনেক চ্যাট বিভিন্ন অ্যাপ আছে যারা এখন ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চ্যাটগুলোকে করার চেষ্টা করছে। দিস আর জেনুইনলি মানে খুবই খুবই চমৎকার কিছু ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনিশিয়েটিভ। কিন্তু এই জায়গাগুলোতে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য সেবা কিন্তু খুব সফিস্টিকেটেড একটা জায়গা। শুধু কথা বললাম বা আমি এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম, সেটাতেই কিন্তু এই জায়গাটা, সো মানে এখানে থেমে থাকা যাবে না। এই জায়গাটায় আমাকে আসলে আমরা যেটা বলি যে আমরা যখনই যে আমাদেরকে এভিডেন্স বেস কাজকর্ম করতে হবে, সায়েন্টিফিক কাজকর্ম করতে হবে, এবং যেটার পেছনে এনাফ ডেটা আছে
এই ধরনের জিনিসপত্র। সো মানুষজনকে আমি যখন সেবা দিব, সেই সেবাটা যাতে যথাযথ হয় সেটা এনশিওর করতে হবে, এবং সেটা এনশিওর করার জন্য আমাদের মানুষের আসলে প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি, সেফটি এগুলোকে এনশিওর করতে হবে। যেমন আমাদের একটা ন্যাশনাল হটলাইন আছে, ইমার্জেন্সির জন্য আমরা হয়তো এখন 999-এ কল করতে পারি, কিন্তু ওখানে যদি মেন্টাল হেলথ ইমার্জেন্সিটাকে যদি ইনকর্পোরেট করা যেত, এটা আসলে আরো ভালো হতো। এবং অনেক মানুষ, যে তাসনিয়া বললো, আসলে কিন্তু যখন আমার সিভিয়ার ক্রাইসিস মোমেন্ট থাকে, সিভিয়ার সুইসাইডাল আইডিয়েশন আছে, তখন আমি আসলে যদি কারোর সঙ্গে একটু কথা বলতে পারতাম, প্রবাবলি আমরা কিছু লাইফ সেভ করতে পারতাম। সব লাইফ সেভ করা যাবে এমন আমি প্রমিস করছি না বা বলছি না, কিন্তু কিছু লাইফ আমরা সেভ করতে পারতাম। এবং এই জায়গাটাতে আসলে আমাদের সেফটি, কনফিডেন্সিয়ালিটি এবং সায়েন্স বা এভিডেন্স বেস এগুলো হতে হবে। সো এইগুলো আসলে ডিজিটাল টেকনোলজিকে ইউজ করে মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইড করা এই জন্যই আসলে খুব প্রমিজিং, এবং এটাকে আসলে অনেক ইম্পর্টেন্স দেয়া খুবই খুবই জরুরি। আচ্ছা আপু, কি আরেকটু অ্যাড করতে যাচ্ছেন এটার সাথে, নাকি আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি? আরেকটু অ্যাড বলতে ভাইয়া যেটা বললো, আমার জাস্ট একটা উদাহরণ দিব। ইংল্যান্ডে হচ্ছে সম্প্রতি একটা টেলিমেডিসিন ব্যবস্থা, ওরা A6 ন্যাশনাল ইনস্টিটিউট, তো ওরা শুরু করেছে। ওদের 2024 সালে ওদের হচ্ছে অলমোস্ট মানে 50,000-এরও বেশি কল এসেছে। শুধুমাত্র কল এসেছে, যারা হচ্ছে ভিডিও কলে কিংবা হচ্ছে প্রাথমিক যে সেবাটা ওরা এই সেবাটা নিচ্ছে, এবং পরবর্তীতে ওনারা হচ্ছে রেফার করছে কিংবা প্রয়োজন অনুযায়ী হচ্ছে ওদেরকে সেবা দিচ্ছে আর কি। তো এই যখন দেখি এই মডেলগুলো কিংবা ডিজিটাল সেবাগুলো, তখন মনে হয় যে বাংলাদেশে আসলে এটা জরুরি করা প্রয়োজন। আমি আরেকটু অ্যাড করতে চাই এই জন্য, আমার খুব পছন্দের একটা, আমি কিছুদিন আগে ল্যান্ডসেট সাইকিয়াট্রিতে একটা আর্টিকেল পড়ছিলাম, মানে এটা একটা জার্নাল। তো ওখানে ওরা অস্ট্রেলিয়ার একটা এক্সাম্পল দিয়েছে। ওরা একটা মডেল, এটা কাইন্ড অফ, আমি যদি খুব স্বাভাবিকভাবে ভেঙে বলি, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার মতো। ওটাকে ওরা বলছে মোস্ট মডারেটেড অনলাইন সোশ্যাল থেরাপি ও সোশ্যালাইজ থেরাপি। সো মোস্ট হচ্ছে এমন একটা যে ওটাতে আসলে ইয়াং টিনেজ বাচ্চা কাচ্চাদের জন্য, কিন্তু ওইটাতে যাদের স্পেসিফিক বিভিন্ন মেন্টাল হেলথ ডায়াগনোসিস আছে, বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা আছে, তারা ওই জায়গাটাতে লগ ইন করবে, তাদের হয়তো একটা আইডি থাকবে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিগুলো ওখানে কেমন সেটা মনিটর করে আসলে কারো মানসিক অবস্থা কি খারাপ হচ্ছে কিনা সেটা মনিটর করা সম্ভব, কারো কি ফলো আপ আসার প্রয়োজন কিনা সেটা করা সম্ভব। শুধু তাই না, তারা ওখানে তাদের মনের অবস্থাগুলো শেয়ার করতে পারছে। এবং ধরুন কারো ধরুন যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি আছে, এখন আমার ঢাকায় আছে, নারায়ণগঞ্জেও আরেকজনের আছে, তাহলে ওরা দুজন একজনকে সাপোর্ট করতে পারতেছে এবং একজন থেকে জানতে পারতেছে। ও বলছে আচ্ছা আমি এই জিনিসটা করি, এটা আমার জন্য খুব ইফেক্টিভ, সো ও এটা এখান থেকে। সো এই যে আমরা পিয়ার সাপোর্ট নেটওয়ার্ক সেটাও করছে। কিন্তু ওই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ায় গভর্নমেন্ট এটাকে হচ্ছে এন্ডোর্স করেছে, এটার পেছনে ইনাফ সায়েন্টিফিক বা এভিডেন্স বেস আছে, এবং এটা সেফটিটাকে এনশিওর করা হয়েছে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখনই যে কোনো একটা ডিজিটাল ইন্টারভেনশন বা যে কোনো একটা মেন্টাল হেলথ প্ল্যাটফর্মকে করব, আমাদের প্রথমে যারাই আছে, কারণ আপনি যদি এখন অনলাইনে যান, প্লে স্টোরে যান, দেখবেন অনেক অ্যাপ, কিন্তু আপনাকে এই জন্য চিন্তা করতে হবে, ও বলেছে অলরেডি একটা পয়েন্ট, যে আমার যে ডাটার কনফিডেন্সিয়ালিটি থাকছে কিনা, আমি যে মনের গোপন কথাগুলো শেয়ার করবো অ্যাপে, এটা ওরা ডাটাগুলোর কনফিডেন্সিয়ালিটি এনশিওর করবে কিনা, আমার এই জায়গায় যদি ইমার্জেন্সি যদি হয় সেটাকে এনশিওর করবে কিনা। সো এইগুলোকে আসলে কনসিডার করার ব্যাপার। একটা স্ট্রেস যে আমি আপনাদের কাছে শেয়ার করছি কথাটা, এইটা কি কেউ জানবে কিনা বা আমার নামটা জেনে যাবে কিনা, এই ব্যাপারটা নিয়েও কিন্তু তার হ্যাঁ, এটা একটা বড় স্ট্রেস, তাই না? এবং এটা হচ্ছে আমাদের যে কোনো সার্ভিস নেওয়ার ক্ষেত্রে একটা প্রথম বাধা, তাই না? এই যে আমি আসলে কাউন্সিলিং নিতে যাব, কেউ যদি দেখে ফেলে, আমি একটা মানসিক হসপিটালে ভর্তি হব, তাহলে সেটা যদি আমি ইভেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বিভিন্ন জায়গায় এমন দেখেছি যে অনেক সময় হয়তো বা হসপিটালাইজ ছিল, কিন্তু হসপিটাল তারা হয়তো বা জানিয়েছে তারা আসলে হসপিটালে না, দেশের বাইরে ছিল। কিন্তু আসলে এই যে এটা কিন্তু অন্য যে কোনো কিছুর মতোই হতে হবে। তাসমিয়ার যে প্রত্যাশা, ইয়াং জেনারেশনের প্রত্যাশা হচ্ছে এটা, যে এটা অন্য যে কোনো সার্ভিসের মতো হবে। আজকে যদি আমার জ্বর হয়, আমি যদি একজন ডাক্তারের কাছে যেতে পারি, আমি যদি ওটা একদম নির্ভয়ে নিঃসংকোচে এই সার্ভিসটা নিতে পারি, তাহলে কেন মানসিক স্বাস্থ্য সেবা বা সার্ভিসটা না? আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আপুর কাছে। ভবিষ্যতে কিভাবে আমরা মানসিক স্বাস্থ্য সেবাকে সবার জন্য আরো সহজলভ্য করতে পারি, বিশেষ করে যেসব মানে সংকট যেগুলোর কথা আমরা বলছিলাম ওই সময়গুলোতে?
আচ্ছা, সেই ক্ষেত্রে আবারও আসে যে আমরা বারবার বলছি যে মানসিক স্বাস্থ্য সেবাটাকে আমরা আরো বেশি সহজলভ্য ফোকাস করতে করতে, চাই। হ্যাঁ। আমরা চাই যে সবাই জানুক। তো প্রথমেই ভবিষ্যতে যদি আমরা মানসিক স্বাস্থ্য সেবাকে আরো বেশি সহজলভ্য করতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের সমাজে বিদ্যমান যেই স্টিগমা গুলো রয়েছে ওগুলোকে আমাদেরকে আসলে আগে ভেঙে ফেলতে হবে। ওইটার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। আমরা যারা সচেতন আছি আমাদের নিজেদেরকেও কাজ করতে হবে, এবং যারা হচ্ছে কাজ করছে সেক্ষেত্রে ভাইয়া বেশ কয়েকটা উদাহরণ দিচ্ছিলেন। হুম, হুম। গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে এবং সরকারিও সেবা রয়েছে, কিন্তু ওগুলো অপ্রতুল এবং ওইগুলো আসলে বাংলা মানে প্রেক্ষাপটে খুবই খুবই কম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা শুধুমাত্র আমার নিজের চিন্তা, সেটা হচ্ছে আমরা একটা একটা আমব্রেলার মধ্যে কেন নিয়ে আসতে তো সরকারি বেসরকারি সেবাগুলো হয়তো সরকার মনিটরিং করলো। একেকজন অর্গানাইজেশন যারা রয়েছে ওরা একেকজন হয়তো একেকটা বিষয়ে এক্সপার্ট। একজন হয়তো সে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা দিচ্ছে, আরেকজন হয়তো কাউন্সিলিং এ খুব ভালো, আরেকজন হয়তো থেরাপিতে ভালো। সো সরকার যদি সেটা একটা সমন্বিত একটা ব্যবস্থা করতে পারে, এটা হতে পারে যে সবাই মিলে আমরা একটা আমব্রেলার নিচে আসলাম, তখন হচ্ছে প্রত্যেকটা কার কি সেবার এক্সপার্ট আছে সে সেটাই দিবে, কিন্তু আলাদা আলাদা পাবে না। সেক্ষেত্রে আমাদের সুবিধাটা হবে কি, আমি যখন আসছি আমাকে আসলে তখন খুঁজে খুঁজে বের করতে হবে না যে কে কে সেবা দিচ্ছে। আমরা কিন্তু এটা জানিও না যে এই যে আমি কোথায় সেবা নিব সেটাও জানি না, এবং কোন কোন মানে প্রাইভেট অর্গানাইজেশন সেবা দিচ্ছে সেটাও জানি না। যখন আমি জানবো যে ওকে সরকারি 999 আমি কল দিলে ওরা আমার সমস্যা অনুযায়ী আমাকে হচ্ছে মানে রেফার করে দিবে, সেটা আমার জন্য একটা বেস্ট ওয়ে। আমরা আসলে এটা এখনকার যে মানে একে তো এটা নিয়ে এত বেশি স্টিগমা, তার উপর হচ্ছে আমার মনে হয় সময় এবং আমার যত ধরনের সংকোচ বোধ আছে সবগুলোই কাটিয়ে দিবে এই সেবার মাধ্যমে। আমি ইজি হচ্ছে সবাইকে রিচ করতে পারছি। সো এইটা আমাদের হতে পারে যে ভবিষ্যতে আমরা এরকম যেরকম আমাদের জুলাই আন্দোলনের মানে পরেও হচ্ছে সবাই এটা প্রয়োজনীয়তা অনুভব করছিল, যে ওয়ান স্টপ সার্ভিস, যেখানে হচ্ছে সব ধরনের সার্ভিসের একটা সুবিধা থাকবে। যে একটা গ্রাম থেকে আসবে তাকে আসলে জায়গায় জায়গায় যেতে হবে না, তাকে খুঁজতে হবে না যে কোথায় কোথায়। একটা ছেলে মানে ফোন অন করলে সে একটা ছোট যে কল দিতে পারছে সে কল করলো, যে ওয়েবসাইটে যেতে পারছে সে ওয়েবসাইট পর্যন্ত রিচ করবে, কিন্তু যে যেতে পারছে না তার জন্য কি করব? বাংলাদেশে তো সেই জায়গা থেকে আমরা এরকম একটা সহজ পন্থায় নিয়ে আসতে পারি। দ্বিতীয় যে জায়গাটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে আমরা হচ্ছে বারবার ভাইয়া বলছিলেন যে অবকাঠামোগত জায়গা আমাদের যে স্বাস্থ্যসেবার হচ্ছে আমাদের বাজেট যেটা 2024-26 বাজেট আসলে 5% কম স্বাস্থ্যসেবায়, মানসিক স্বাস্থ্যতে হচ্ছে 0.67। সো 1%-এরও কম, যেটা আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কমপক্ষে 5% থাকতে হবে। তো আমাদের আসলে 1% বরাদ্দ নেই। তো এই বরাদ্দটা বাড়াতে হবে। এবং লিসানুল ভাইয়া আরো ভালো বলতে পারবেন, উনি যেহেতু কাজ করেন। ডক্টরদের আসলে এখানে যে কাজ করার জন্য উনাদের যেই আরো বেশি ডক্টর সাইকিয়াট্রিস্ট মানে কিংবা যেই হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন উনাদের বাড়ানো সংখ্যাটা যদি 2019 সালের সমীক্ষা দেখি, সেখানে আপনার আমাদের বলা হয়েছে যে এবং বাংলাদেশে আমি 19 সালের সমীক্ষা বলতে গিয়ে যেটা মাথায় আসলো যে বাংলাদেশে পর্যাপ্ত এভিডেন্সও নাই যে কত বাংলাদেশের বর্তমান অবস্থা কি, কিংবা কয়জন ডাক্তার আছেন, কিংবা কতজন হচ্ছে কাউন্সিলিং করছেন, কতজন থেরাপি দিচ্ছেন, কিংবা ছেলে মেয়ে কাদের কত শতাংশ, এই তথ্য আপনি যখন অনলাইনে সার্চ করবেন বাংলাদেশে আসলে খুবই অপ্রতুল। তো 19 সালের এভিডেন্স যেটা সমীক্ষার কথা বলছিলাম, সেখানে আছে যে আমাদের আসলে ডক্টরের সংখ্যা খুবই অপ্রতুল। যে প্রতি আমি যদি ভুল না করি 300 জন হয়তো বা হচ্ছে যিনি থেরাপি দেন আছেন 19 কোটি মানে ইয়ের মধ্যে, সাইকিয়াট্রিস্ট আছে 350-400 বা একটুখানি বেশি এদুরি। হ্যাঁ, জি। সো সেখানে আমাদের 17 কোটি মানুষজন, এখন তো আরো সংখ্যা বেড়েছে জনসংখ্যার, তো সেটা আসলে খুবই অপ্রতুল। সেই জন্য আমাদেরকে বাড়াতে হবে। গ্রামে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নামে হয়তো ডক্টর আছে, যে একজন করে হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ডাক্তার আছে, কিন্তু ওইটা আদৌ কি কাজ করে কিনা, তারা সঠিকভাবে দিতে পারছে কিনা, তো সেই জায়গাটা আমরা হচ্ছে দেখতে পারি। এবং অবকাঠামোর জায়গাটা বরাদ্দ দেয়া, মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া, সেখানে আমরা ডিজিটাল জায়গাটা হচ্ছে অ্যাড করতে পারি। গ্রামগুলোতে হচ্ছে যেন মানুষ সহজেই হচ্ছে মানে অ্যাক্সেস করতে পারে। তারপর বাংলাদেশে আরো যেটা সমস্যা যে
থেরাপি নেয়ার জন্য এবং লাইসেন্স যে ডক্টর ভাইয়া ভালো জানেন, বারবার বলতে হচ্ছে কজ উনি হ্যাঁ হচ্ছে আমি এটা আসলে ক্লিয়ার করবো। হ্যাঁ সো ওই যে লাইসেন্সের বিষয়গুলো, তো এই জিনিসগুলো নিয়ে আসলে বাংলাদেশে যে আইন রয়েছে মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে, এটাতেও আসলে বেশ কিছু ঘাটতি রয়ে গেছে। তো আমরা যখন ভবিষ্যতে চাই যে আমাদের মানসিক স্বাস্থ্য সেবাটা শারীরিক স্বাস্থ্য সেবার মতোই খুবই নর্মাল হবে, স্বাভাবিক হবে, তখন আমাদেরকে এই যে কাঠামোগত উন্নয়ন, আমাদের বরাদ্দ বৃদ্ধি এবং আমাদের সমাজের সচেতন নাগরিক হিসেবে আমাদের স্টিগমাগুলো ভেঙে ফেলা এবং নিজেরা আরো বেশি কথা বলা, এই জিনিসগুলো আসলে সচেতনভাবে সবার কাছে প্রকাশ আচ্ছা, করতে হবে। ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমরা যদি একটু শর্ট করে ভাইয়া যেটা বলতে চাচ্ছিলেন সেটা অ্যাড করে ফেলেন। আচ্ছা আমি তাহলে এই জায়গাটা একটু বলি, এটা ইম্পর্টেন্ট যে আসলে যেমন ডাক্তারদের জন্য বিএমডিসি আছেন, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ওনারা আমাদের রেজিস্ট্রেশন দেন। সো একটা মোটামুটি নার্সদের জন্য আছে, কিন্তু মানসিক স্বাস্থ্য সেবায় আরও অনেক মানুষজন আছে, সাইকোলজিস্ট, কাউন্সিলর, অকুপেশনাল থেরাপিস্ট, সাইকিয়াট্রিক, সোশ্যাল ওয়ার্কার। কিন্তু দেখা যাচ্ছে এই যে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের জন্য কোনো রেজিস্ট্রেশন বডি আসলে এখন পর্যন্ত নাই, যদিও রিহ্যাবিলিটেশন কাউন্সিল বলে একটা হওয়ার কথা ছিল। সো ইউথ পলিসি ফোরাম বা আমরা যারা এই জায়গাগুলোতে কাজ করছি, আমাদের আসলে এই পলিসির জায়গায় স্ট্রংলি কাজ করতে হবে। এবং আমার মনে হয় আপনারা, থ্যাংক ইউ যে আমাদের কাছে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনারা যারা আছেন আমরা সবাই যদি এটা নিয়ে কথা বলি যে আমার এটা কেন হবে যে আমাকে যারা তো মানসিক স্বাস্থ্যের মতো একটা সফিস্টিকেটেড ব্যাপারে সার্ভিস প্রোভাইড করে, তার জন্য স্টেট কেন একটা স্ট্যান্ডার্ড রাখবে না? আপনি কারো কাছে যে থেরাপি নিচ্ছেন তার মনিটরিং এর ব্যবস্থা আপনার হওয়া উচিত না, তাকে স্টেট মনিটর করে দেওয়া উচিত। আপনি শুধু নির্ভয়ে যাবেন, সার্ভিস নেবেন। তো এই জায়গাটাই আমার মনে হয় যে আরো অনেক কাজ করার সুযোগ আছে। থ্যাংক ইউ। আমি একটু ছোট্ট করে বলতে চাই, এটা যে আপনারা এতক্ষণ বলছিলেন বড়দের ক্ষেত্রে বা টিনেজারদের ক্ষেত্রে, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক হেলথটা খুবই জরুরি। বাস বাচ্চারা কিন্তু ভয় পায় যে আমি রেজাল্ট খারাপ করছি বা ভালো করছি, মা আজকে বকা দিবে, মা মাইট দিবে, এর জন্য রেজাল্টটা লুকানো। এই ব্যাপার থেকে বাচ্চাদের মেন্টাল হেলথের ব্যাপারটাও তো দেখতে হবে প্যারেন্টসদেরকে, নাকি? অ্যাবসলিউটলি, কারণ হচ্ছে আসলে তারাই তো আমাদের অ্যাকচুয়ালি ফিউচার। হ্যাঁ তাই না? আজকে ওরা মানে চিলড্রেন, কিন্তু ফিউচারে ইউথ হবে তারাই। সো তাদের মেন্টাল হেলথকে ভালো রাখতে হবে এবং এই জায়গায় আসলে প্যারেন্টসদের অ্যাওয়্যার হওয়ার অনেক সুযোগ আছে এবং প্যারেন্টিং এর ব্যাপারে জানার অনেক সুযোগ আছে। আমরা একভাবে বড় হয়ে গেছি বলে আমাদের নেক্সট জেনারেশনকে একভাবে বড় করতে হবে না। আর আমি জাস্ট এখানে একটা মিথ বাস্টিং করতে চাই, মানসিক স্বাস্থ্য বা বাচ্চাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবার মানে কিন্তু এইটা না যে আমরা বাচ্চাদেরকে নিয়ম কানুন শেখাবো না, তাদেরকে আমরা গড়ে তুলবো না, তা কিন্তু না। আসলে কিন্তু বাচ্চাদেরকে গড়ে তুলে তাদেরকে স্ট্রাকচার ডিসিপ্লিন করেও কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া খুবই সম্ভব। তো এটা যদি আমরা বুঝি তাহলেই মনে হয় আমরা এই জায়গাটাতে কাজ করতে পারবো। অবশ্যই আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি, তার আগে আপনাদের এত সুন্দর একটা বিষয় নিয়ে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা এফএম এসেছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা এফএম কেও ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মানে সময় উপযোগী এবং এইটার আসলে খুব হাই টাইম যে আমাদের খুব কথা বলা উচিত মানসিক স্বাস্থ্য নিয়ে। তো অসংখ্য ধন্যবাদ ঢাকা এফএমকে আমাদেরকে ইনভাইট করার জন্য। ওকে, তো আজকের এই আলোচনায় যারা যারা আমাদের সাথে ছিলেন, অংশগ্রহণ করেছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলেছি। আমরা জেনেছি কিভাবে পিএফএ এবং ডিজিটাল সহায়তার টুলস গুলো মানসিক স্বাস্থ্যকে আরো কার্যকর এবং সহজলভ্য করতে পারে, এবং বিশেষ করে যেসব সংকটে আমরা পড়ে থাকি সেই জায়গাগুলোতে কিভাবে তারা সাহায্য করতে পারে। আরো আমরা জেনেছি মানসিক স্বাস্থ্য কোনো অবস্থাতেই আসলে অবহেলা একদমই করা যাবে না এবং সবাইকে এই সেবা নিয়ে হচ্ছে আরো ফোকাস হতে হবে, জরুরি ব্যবস্থাপনা নিতে হবে। আর থ্যাংক ইউ লিসান ভাইয়া এবং তাসমিয়া আপুকে আবারও, এবং তারা আজকের যে আলোচনা করেছেন আশা করছি আপনাদের উপকারী হয়েছে এবং অনুপ্রেরণামূলকও হয়েছে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন মানসিক স্বাস্থ্য সবার জন্য, এবং সবার সাথে থাকুন, সচেতন থাকুন। আজকের জন্য পিঙ্কি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।